আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ভারতের একটা বড় অংশকে দেশের বাকি অংশ থেকে আলাদা করে ফেলার সবচেয়ে সহজ রাস্তাটা কি হতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা জমিন স্ট্রিপের মধ্যে, যেটা ভারতের জন্য বলতে পারেন একাধারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার সবচেয়ে দুর্বল একটা ধমনী। তো চলুন আজ এই চিকেন স্নেক নিয়ে কথা বলা যাক। যদি ভারতের ম্যাপটা চোখের সামনে আনা হয়, তাহলে প্রশ্ন আসেই যে দেশের সবথেকে সেন্সিটিভ মানে সবথেকে সংবেদনশীল স্থল করিডোর কোনটা হতে পারে। আর এই প্রশ্নটা কিন্তু ভারতের নিরাপত্তার দিক থেকে ভীষণ ভীষণ জরুরি। উত্তরটা হলো শিলিগুড়ি করিডোর। তবে এটাকে বেশিরভাগ মানুষ চিকেনস নেক নামেই চেনে। নামটা শুনতে যতটা নিরীহ লাগছে ততটা কিন্তু নয়। এই ছোট্ট একফালি জমি কিন্তু ভারতের উত্তর পূর্বের ৮টা রাজ্যের জন্য একমাত্র লাইফলাইন, মানে সমস্ত রকম যোগাযোগ, সাপ্লাই সবকিছু কিন্তু এর ওপর দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, কেন এই করিডোরটাকে একটা সমস্যা হিসেবে দেখা হচ্ছে? কি এমন আছে এর জিওগ্রাফিতে যা একে এতটা দুর্বল করে তুলেছে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এর সবচেয়ে সরু যে জায়গাটা, সেখানে এই করিডোরটা চওড়ায় মাত্র ১৭ কিলোমিটার। একবার ভাবুন তো, জাস্ট 17 কিলোমিটার্স। তার মানে সামান্য একটু মিলিটারি প্রেশার বা কোনো সংঘর্ষ হলেই কিন্তু এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব। আর সেটা হলেই ব্যাস এক মুহূর্তে পুরো নর্থ ইস্ট আইসোলেটেড হয়ে যাবে। এই যে স্লাইডে আমরা দেখছি, এটা কিন্তু ঝুঁকিটা একদম পরিষ্কার করে দিচ্ছে। এই কানেকশনটা এতটাই ঠুনকো যে মনে হবে যেন একটা কাঁচি দিয়ে ফিতে কেটে ফেলার মতো ব্যাপার। আর যদি সত্যিই এই সংযোগটা কেটে যায়, তাহলে কি হবে জানেন? প্রায় ৫ কোটি ভারতীয় নাগরিক দেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর ভারতের এই দুর্বলতার উপর কিন্তু কড়া নজর রেখে চলেছে চীন। ওরা খুব ভালো করেই জানে যে কোনোভাবে যদি এই করিডোরটা দখল করা যায় বা নিদেন পক্ষে বন্ধ করে দেওয়া যায়, তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের পুরো নর্থ ইস্টকে দেশের বাকি অংশ থেকে একদম আলাদা করে দেওয়া যাবে। তো এই যে একটাই মাত্র রাস্তা, এটা ঠিক কোন কোন রাজ্যের লাইফলাইন আর এই এলাকার বর্ডারের যে জটিল প্যাটার্ন, সেটাই বা কিভাবে এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে? এখানে একটা জিনিস খেয়াল করুন, উত্তর পূর্বের রাজ্যগুলো কিন্তু একাধিক ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা। যেমন ধরুন অরুণাচল, সিকিম বা পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলোর বর্ডার তিনটে দেশের সাথে লেগে আছে। আর এই রকম একটা জটিল জিওগ্রাফির কারণেই কিন্তু একটা মাত্র এন্ট্রি পয়েন্ট থাকাটা এতটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই ঝুঁকিটা তো ভারত সরকারও বোঝে, তাই তারা কিছু অল্টারনেটিভ রুটের ব্যবস্থা করেছে। কিন্তু মুশকিল হল, সেই রুটগুলোতেও বেশ কিছু বড়সড় চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন ধরুন কালাদান প্রজেক্ট বা ফেনী নদীর উপর মৈত্রী সেতু কিংবা আগরতলা আখাউড়া রেল লিঙ্ক। ভারত কিন্তু জলপথ, সড়কপথ, রেলপথ সব দিক দিয়েই বিকল্প কানেক্টিভিটি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো সবই বেশ বড় বড় প্রজেক্ট, কিন্তু সমস্যাটা হলো এদের প্রত্যেকটারই একটা কমন আর খুব বিপজ্জনক দুর্বলতা আছে। আর সেই দুর্বলতাটা কি? সেটা হলো প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভরতা। এই যে যতগুলো অল্টারনেটিভ রুটের কথা বললাম, সবকটাই কিন্তু বাংলাদেশ বা মায়ানমারের মতো দেশের মধ্যে দিয়ে গেছে। মানে এই রুটগুলো কতটা কাজ করবে সেটা পুরোপুরি নির্ভর করছে ওই দেশগুলোর পলিটিক্যাল স্ট্যাবিলিটি আর সদিচ্ছার ওপর। আর আমরা তো জানি, যখনই এই দেশগুলোতে কোনো পলিটিক্যাল আনরেস্ট বাড়ে বা ধরুন সরকার পাল্টে যায়, তখন প্রায়ই দেখা যায় তারা চীন বা পাকিস্তানপন্থী হয়ে ওঠে। আর তেমনটা হলেই এই রুটগুলো আর ভরসামন্দ থাকে না। ফলে ভারত একটা সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে ফেসে যায়। তাহলে এর পার্মানেন্ট সলিউশনটা কি হতে পারে? এর জন্য কিন্তু বেশ কিছু বোল্ড ডিপ্লোম্যাটিক স্টেপের কথা ভাবা হয়েছে। এমনকি ইতিহাসের একটা বড়সড় মিসড অপরচুনিটির দিকেও আমাদের ফিরে তাকাতে হবে। একটা বেশ ইন্টারেস্টিং প্রস্তাব হলো এই দুর্বলতাটাকেই নিজের শক্তিতে বদলে ফেলা। মানে চিকেন স্নেক থেকে এটাকে টাইগার স্প বা বাঘের থাবায় পরিণত করা। এমন একটা কিছু যাকে চ্যালেঞ্জ করার আগে 10 বার ভাবতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? ভারত কিভাবে এই করিডোরটাকে আরও চড়া করতে পারে আর নর্থ ইস্টের সাথে নিজের কানেকশনটাকে পুরোপুরি সিকিওর করতে পারে? এর জন্য মূলত 3টে ডিপ্লোম্যাটিক অপশনের কথা ভাবা হয়। ১. বাংলাদেশের কাছ থেকে লম্বা সময়ের জন্য জমি লিজে নেওয়া।
2. বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে ওদের কাছ থেকে সরাসরি জমিটা কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া। আর 3 নম্বর অপশনটা হলো অতীতে যেমন হয়েছে সেরকমভাবে একটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে জমির আদান-প্রদান করা। তবে আরও একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু হতে পারত, কিন্তু সেটার জন্য আমাদের ইতিহাসের একটা হোয়াট ইফ বা যদি এমন হতো সিনারিওর দিকে তাকাতে হবে। এই টাইমলাইনটা দেখুন, এটা পার্বত্য চট্টগ্রাম বা সিএইচটির একটা দুঃখজনক ইতিহাস দেখাচ্ছে। 1947 সালে দেশ যখন স্বাধীন হচ্ছে তখন ওই অঞ্চলের মানুষ কিন্তু ভারতের সাথে যোগ দেওয়ার স্বপ্ন দেখছিল। তারা রাঙামাটিতে ভারতের পতাকাও তুলেছিল। কিন্তু ভাবুন, মাত্র 2 দিনের মধ্যে র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের একটা সিদ্ধান্তে তাদের পুরো ভাগ্যটাই পাল্টে গেল। আর ব্যাপারটা হলো ওখানকার প্রায় 97% মানুষই ছিলেন নন মুসলিম। তারা কালচারালি ভারতের সাথেই থাকতে চেয়েছিল, কিন্তু ব্রিটিশদের একটা অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্তে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পুরো এলাকাটাকেই দিয়ে দেওয়া হলো তৎকালীন পূর্ব পাকিস্তানকে। একবার ভাবুন তো, যদি সেদিন সিএইচটি ভারতের অংশ হতো তাহলে দেশের স্ট্র্যাটেজিক ম্যাপটাই আজ পুরো অন্যরকম হতো। ত্রিপুরা আর মিজোরাম সরাসরি সমুদ্রে যাওয়ার রাস্তা পেয়ে যেত। এর ফলে কি হতো, নর্থ ইস্টে পৌঁছানোর জন্য একটা অনেক চড়া আর নিরাপদ অল্টারনেটিভ রুট তৈরি হয়ে যেত। আর তখন এই চিকেনস নেকের ওপর নির্ভরতাও কিন্তু অনেক অনেক কমে যেত। এখানেই শেষ নয়, ইতিহাস কিন্তু ভারতকে 1971 সালেও আরেকটা সুযোগ দিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই যে ঐতিহাসিক ভুলটা, এটা শুধরে নেওয়ার একটা বিরাট সুযোগ ছিল, কিন্তু কোনো কারণে সেটাও আর কাজে লাগানো হয়নি। তো এই পুরো ইতিহাসটা আমাদের শেষমেশ একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে ভারত কিভাবে তার নর্থ ইস্টের সাথে এই ভাইটাল কানেকশনটাকে পার্মানেন্টলি সিকিউর করবে? ভবিষ্যতের জন্য কোন রাস্তাটা বেছে নেওয়া হবে? ডিপ্লোম্যাসি, ট্রেড, নাকি আরও অনেক বেশি বোল্ড কোনো স্টেপ? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।